আজ আমি যে বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে কালিদাস রচনার সমগ্র। এবং আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কালিদাস রচনার সমগ্রটা একটুখানি পড়বো। এই বইটা আমার পড়া হয়নি। এর প্রধান কারণ হচ্ছে এর যে অনুবাদ যিনি করেছেন তিনি মানে দেখুন অনুবাদটা শুনুন। তদনুসারে কামান্দ যক্ষ তথায় ৮ মাস বাস করিয়া স্বীয় প্রিয়তমার বিরহ দুঃখে উন্মত্ত পায় হইয়া ওঠে। তাহার হৃষ্টপুষ্ট দেহ এতই কৃশ হয় যে এক হাতে সোনার বালা খুলিয়া পড়িলেও সে তাহার বিন্দু বিসর্গ জানিতে পারে নাই। মানে সিরিয়াসলি ভাই, সংস্কৃত পড়তে এমনিতেই দাঁত খুলে যায়। তার উপর যদি সেই সংস্কৃতের যে অনুবাদ সেটা যদি মানে সাধু বাংলায় হয় তাহলে তো মানে সোনায় সোহাগা। কি বলবো? যদি আমি অনেক সময় চেষ্টা করেছি যে একটুখানি শান্তি করে বসবো, আরাম করে বসবো, একটুখানি ভালো কোনো বই পড়বো যাতে মনটা একটুখানি ফ্রেশ হয়। সেখানে আমি এরকম যদি বাংলা পাই সেখানে আগে আগে তো বাংলা থেকে সাধু বাংলা থেকে চলিত বাংলায় আমাকে মানসিকভাবে ট্রান্সলেট করতে হয়। তারপরে সেটার রস নিতে পারি। তো সেক্ষেত্রে আমি সত্যি কথা বলতে কি আমি এমন বই কক্ষনোই পছন্দ করি না যেগুলো সাধু বাংলায় লেখা আছে। কারণ এই সমস্ত বই প্রচন্ড এনার্জি ড্রেন করে। আমি এর আগেও দেখেছি। আমি বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ুন কিংবা পুরোনো দিনের যেসব উপন্যাসগুলো পড়ুন, আর রবীন্দ্রনাথের উপন্যাসও কিছুটা। এগুলো প্রচন্ড এনার্জি ড্রেন করে। তো এগুলো পড়ার জন্য অনেকটা মনোযোগ দেওয়ার দরকার হয়। তাই জন্য আমি কখনোই এরকম বই সচরাচর পড়ি না। তাই আমি অভিজ্ঞান শকুন্তলা পড়ুন কিংবা অন্যান্য উপন্যাস পড়ুন না কেন, কালিদাসের উপন্যাস আমার পড়তে খুবই ভালো লেগেছে। কিন্তু আমি এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনেকদিন ধরে এড়িয়ে চলার চেষ্টা করেছি। বাট ফাইনালি আমি অবসরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কালিদাসের উপন্যাসগুলো পড়ব। কিছ কিছু উপন্যাস আমি সবে শুরু করেছি। মানে আমি কি বলবো এই বইটা রিভিউ করার জন্য আমি কিছু একটুখানি পড়ে দেখেছি। উপন্যাসের যে পটভূমিকাগুলো আছে, যে রচনার শৈলীগুলো আছে সেটা একটুখানি অন্যরকম লাগে। মানে আজকালকার দিনের মতো তো নয় অবশ্যই, আজকালকার দিনের লেখাও না। একটুখানি অন্যরকম লাগে এবং মনেই হয় যে হ্যাঁ, সবে যে উপন্যাসের একটা সূচনা হচ্ছিল তখনকার দিনে বাংলা উপন্যাস বলছি। একটা লেখার একটা সূচনা হচ্ছিল এরকম একটা ভাব দেখা যায়। কিন্তু সত্যি কথা বলতে কি এই উপন্যাসগুলো পড়তে একটাই যে মূল বাধা সেটা হচ্ছে এর বাংলা। এত জটিল আর ক্লিশ বাংলা রয়েছে যে এই উপন্যাসটা পড়ার মাঝেই কিছু এমন শব্দ আসছে যেগুলো কিনা মানে মাথা ঘুরিয়ে দেয় যে এর মানে কি? তার জন্যে ভাগ্যিস আজকালকার দিনে যে আমাদের কাছে জেমিনি রয়েছে, ChatGPT রয়েছে যে সঙ্গে জিজ্ঞেস করতে পারছি। এই যদি আমি বাংলা সংবিধান খুলে সংবিধান না, কি বলে ওটা? ডিকশনারি খুলে বসতাম তাহলে তো আমি সত্যি কথা বলতে কি আমি এটা পড়তেই পারতাম না। যেমন এই একটা শব্দ দেখুন, অর্থাৎ আকাঙ্ক্ষা গানে অসমর্থা প্রণয়িনীর মতো ধীরে নিদ্রা দেবী আসিয়া কুমারের নয়নপথবর্তিনী হইলেন। মানে তো বোঝা যায়। কিন্তু ভাবুন যে কিরকম ধরনের বাংলা এটা হতে পারে। বাট সত্যি কথা বলতে কি কালিদাসের এই যে উপন্যাসগুলো রয়েছে মানে সংস্কৃত উপন্যাসের বঙ্গানুবাদ এখনো পর্যন্ত আমি সেরকম পাইনি। তো যেহেতু সেরকম পাইনি, তাই হাতের কাছে এইটা পেয়েছিলাম তাই কিনে নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটু হয়তো অপেক্ষা করলে ভালো উপন্যাস পেয়ে যেতাম। মানে কোনো সংকলন পেয়ে যেতাম। বাট এখন কি করা যাবে? দেখুন এখানে সূচিপত্রে মেঘদূত, কুমারসম্ভব, রঘুবংশ, নলোদা, ঋতুসংহার, কুশবান বিলাস, সিংহারষ্টক, মালবিকা মিত্র, অভিজ্ঞান শকুন্তলা, বিজয়মৌর্য, বত্রিশ সিংহাসন, সুতরোদ, সিংহাতিলক, মানে ৩টে খণ্ডই রয়েছে এবং মোটামুটি ৩টে খণ্ডেই কালিদাসের যত উপন্যাস আমার জানা আছে সমস্ত উপন্যাস রয়েছে। এর বাইরে কোনো উপন্যাস আমার জানা নেই। কিছু তো আমি নতুন জানলাম যেমন শ্রুতবোধ, সিংহার ষষ্ঠক। তো এগুলো WBS পরীক্ষা দেওয়া যান তাদের জন্য খুব বেটার হবে যে আরো কিছু উপন্যাসের নাম হয়তো জেনে গেলেন। তো সত্যি কথা বলতে কি পড়ুন। কালিদাসের উপন্যাস করতে ভালো লাগবে। বিশেষত রঘুবংশ যদি পড়েন খুব ভালো লাগবে। কারণ রঘুবংশটা পুরো রামায়ণের কাহিনী রয়েছে। তো রামায়ণের কাহিনী পড়তে কার না ভালো লাগবে। ঠিক আছে? এছাড়া বাকিগুলো অতটা আমার মানে বেতাল পঞ্চবিংশতির যে জানা কাহিনী, এছাড়া বাকিগুলো অতটা আমার খুব একটা ভালো লাগেনি। রঘুবংশটা ঠিক আছে। এছাড়া আর কোনো সেরকম উপন্যাস আপনার হয়তো ভালো লাগবে না। আমার উপন্যাস যেটা ভালো লেগেছে সেটা বলার চেষ্টা করলাম। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। আবার পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হব।